সবাইকে আমন্ত্রণ। ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে হাজির হয়ে গেছি আমি রেজওয়ানুজ্জামান। আর আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন ফুটবল কোচ এবং বিশ্লেষক জুলফিকার মাহমুদ মিন্টু। স্বাগত জানাচ্ছি আপনাকে। কিন্তু আজকে আমরা কথা বলবো মালদ্বীপের কাছে বাংলাদেশের পরাজয় নিয়ে। বলছিলাম দেশের মাটিতে প্রথমবার মালদ্বীপের কাছে হারলো বাংলাদেশ। একটা সময় যেটা অবিশ্বাস্য ছিল বাংলাদেশের ফুটবলে, সেটাই এখন বাস্তবতা, বিশ্বাস করার মতো। ভুটানের কাছে কয়েকদিন আগে হেরেছে বাংলাদেশ, এবার মালদ্বীপের কাছেও হারলো। এই মালদ্বীপের কাছে পরাজয়, এটা কি আসলে সত্যিকারের বাস্তবতা কিনা, কিংবা নাকি এটা দুর্ভাগ্য? কালকে বাংলাদেশের ফুটবল খেলা যারা দেখেছেন তারা দেখেছেন অসংখ্য আক্রমণ করেছে বাংলাদেশ, কিন্তু গোলটাই খালি পায়নি। কিন্তু সেটাই কি দুর্ভাগ্য না বাস্তবতা? এই বিষয় নিয়ে কথা বলবো জুলফিকার মাহমুদ মিন্টুর সঙ্গে। আপনারাও চাইলে অংশ নিতে পারবেন আমাদের সঙ্গে। ফোন করতে হবে স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে। যে কোনো প্রশ্ন অথবা মতামত আমাদের সঙ্গে আপনারা শেয়ার করবেন। জুলফিকার মাহমুদ মিন্টু, প্রথমেই আপনার কাছে জানতে চাই যে একই প্রশ্ন দিয়ে শুরু, যেটা কি বাস্তবতা নাকি দুর্ভাগ্য? আপনার কাছে কি মনে হয়? না, আমি আসলে ব্যাপারটাকে কিভাবে এক্সপ্লেন করব সেটা আমি নিজেই আসলে বুঝতেছি না। মানে আপনি দেখেন, অনেকগুলো সুযোগ কিন্তু তৈরি করেছে, জি, শুধু কনভার্ট করা হয়নি। জি, ইভেনচুয়ালি গোল কনসিড করার আগ পর্যন্ত কিন্তু, যেটা কোচ তার ইন্টারভিউতে বলেছিলেন, ইভেন ক্যাপ্টেন তপু বর্মন সেও বলেছিল যে অ্যাটাকিং ফুটবল খেলবে রাদার দ্যান ডিফেন্ডিং। ওকে, এবং আমি যতটুকু বুঝতে পেরেছি খেলাটা, যখনই মালদ্বীপ অ্যাকচুয়ালি শুরু করেছে খেলা, তারা যখন প্লে আউট করতে চাচ্ছে পিছন থেকে, চাচ্ছিল যে ওইখানেই আসলে অ্যাকচুয়ালি হাই ব্লক তৈরি করা। এটাকে বলা হয় ডিফেন্ডিং ফেজের ফার্স্ট ফেজ। আমি কি হাই আপ অফ দ্য পিচে প্রেস করবো কিনা, হাই ব্লক অথবা মিড ব্লক, তারপর হচ্ছে একদম লো ব্লক। বাট ইট ওয়াজ ওকে, হাই প্রেসিং, ডোন্ট লেট দ্য অপোজিশন টিম টু প্লে আউট ফ্রম দ্য ব্যাক। ওই সময় অপোজিশন কী করবে, ডেফিনেটলি লং খেলবে। এবং মালদ্বীপের যে ফ্রন্ট লাইন, অ্যাকচুয়ালি যদি আমি বলি যে নায়াজ হাসান, ইভেনচুয়ালি হামজা মোহাম্মদ, ইব্রাহিম হোসেন, আলী ফাসির, এবং ওদের ফরমেশন অনুযায়ী 4-2-3-1, নাম্বার 10 পজিশনে আলী ফাসির, এবং নাইজ হাসান কিন্তু কখনো কখনো পজিশনটা কিন্তু সোয়াপ করছিল। নাইজ যদি নিচে নামছিল তাহলে কিন্তু আলী ফাসির পুশ করছিল উপরে। এবং দুটা পিভট ওইখানে, যদি আমি বলি আইহাম আহমেদ এবং আরেকটা হচ্ছে নিহান হোসাইন, জার্সি নাম্বার 6 এবং জার্সি নাম্বার 23, প্লেড ভেরি ওয়েল। এবং আমার কথা হচ্ছে ওইটাই যে আমরা লার্নিং বলতে অ্যাকচুয়ালি কী বুঝি? শিক্ষা। প্রতিদিন তো আপনি যখন কাজ করেন আপনার প্রতিদিন লার্নিং হচ্ছে। আমাকেও কিন্তু আমার কাজটা নিয়ে পড়াশোনা করতে হয়, লার্নিং, আমার নিজের এডুকেশনের জন্য, নিজের ইমপ্রুভমেন্টের জন্য। তো লার্নিংয়ের ডেফিনেশনটা হচ্ছে, লার্নিং ইজ অফটেন ডিফাইন্ড অ্যাজ এ রিলেটিভলি লাস্টিং চেঞ্জ ইন বিহেভিয়ার। আমার আচারে এবং আচরণে পরিবর্তন আনে। কিসের মাধ্যমে? হ্যাভিং অ্যান এক্সপিরিয়েন্স। একটা অভিজ্ঞতা আমার হলো, সেই অভিজ্ঞতা থেকে আমার শিক্ষাটা হলো। 1.5 মাস আগে ভুটানের সঙ্গে, মানে সেকেন্ড ফিফা ফ্রেন্ডলি ম্যাচে, সেট পিস থেকে, হোয়াইট ফ্রিকিক থেকে একইভাবে গোল কনসিড করা। কালকের ম্যাচও সেম। তার মানে আপনার লার্নিংটা হচ্ছে না। ইয়েস, ডেফিনেটলি কোচিং স্টাফ সেখানে কাজ করেছে। তাদেরকে আফটার ম্যাচ অ্যাকচুয়ালি এই সমস্ত ভিডিও সেশনে দেখিয়েছে যে হোয়াট ওয়াজ দ্য টেকনিক্যাল মিস্টেক, বডি পজিশন কী হওয়া উচিত, এবং ওই মোমেন্টগুলো হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট। ইয়েস, এইখানে আরও মোর কনসিয়াস থাকতে হয় প্লেয়ারদেরকে। ইউ হ্যাভ টু সি দ্য বল অ্যান্ড সি দ্য ম্যান হু ওয়ান্টস দ্য বল। ইয়েস, জি। সো এই যে টেকনিক্যাল এররগুলো, এগুলি যদি আপনার ফ্রিকোয়েন্টলি করেন, ফুটবল ইজ অল অ্যাবাউট অপশন, অপশন, ফ্র্যাকশন অফ সেকেন্ড, এটা সিনারিওটাকে চেঞ্জ করে ফেলবে। আপনি একটা গোল কনসিড করলেন, প্রেশার চলে আসলো, এখন আপনি তাড়াহুড়া করছেন এবং আপনি গোল স্কোপ আসতেছে, সেটাও আপনি এবেল করতে পারছেন না। তারপরে যদি আপনি দেখেন টিমের সিস্টেম অফ প্লে এবং ফরমেশনে, আমি কালকে অন্য একটা টিভি চ্যানেলে ছিলাম এবং আমি বলেছিলাম যে ডেফিনেটলি বাংলাদেশের জেতা উচিত। আমি বলেছিলাম হয়তো জিতবেও, 1-0 গোল বা 2-1 হোয়াট এভার ইট ইজ। মালদ্বীপ গত 1 বছর কোনো ইন্টারন্যাশনাল ম্যাচের মধ্যে নেই, এমনকি লোকাল ফুটবলও তারা খুব একটা খেলেনি। তাদের ওইখানে তারা রিক্রিয়েশনাল ফুটবল টুর্নামেন্ট খেলে, দ্বীপে দ্বীপে গিয়ে তারা খেলে ম্যাচগুলো। কিন্তু আপনি দেখেন তাদের প্লেয়ারদের ইন্ডিভিজুয়াল কোয়ালিটি, যেটা আমি আপনাকে বললাম, ইন্ডিভিজুয়ালিটি, অ্যান্ড ইভেনচুয়ালি তাদের প্লেয়ার অনুযায়ী তাদের ফরমেশন এবং সিস্টেম অফ প্লে, ফরমেশন একটা, সিস্টেম অফ প্লে একটা, ওই ফরমেশনের সঙ্গে খেলার পদ্ধতি ম্যাচ করে। 4-2-3-1, আমরা খেলছি 4-4-2 ডায়মন্ড মিডফিল্ড। তাহলে 4-4-2 ডায়মন্ড মিডফিল্ডে সমস্যাটা কোথায় হচ্ছে আমাদের? নাম্বার 9 কিন্তু যেহেতু আমার নাই, আমি রাকিবকে এবং ফাহিমকে উপরে খেলাচ্ছি, 2 ফরওয়ার্ড। তাহলে 4টা মিডফিল্ডের মানে ডায়মন্ডের মাথাটা হচ্ছে মোরসালিন, তাহলে ডায়মন্ডের উইংটা হচ্ছে সোহেল রানা
এবং হচ্ছে কাজেম কিরমানি। পিছনে ডায়মন্ডের একদম নিচের মাথাটা হচ্ছে আপনার হৃদয়। ওকে, তাহলে যখন আমি ইন পজিশন, অপোনেন্ট হাফে যখন আমি বল আমার পজিশনে থাকবে, ডেফিনেটলি এখানে ফ্ল্যাঙ্ক এক্সপ্লয়েট করবে কারা? আইদার কাজেম কিরমানি অর সোহেল রানা। সামটাইমস যদি রাকিব রান করে ডায়াগোনাল রান টু রিসিভ দ্য বল হেয়ার, তাইলে এখানে যে মোরসালিন আছে, মোরসালিন তখন পুশ করবে নাম্বার 9 পজিশন। ইয়েস, অপোজিট ডায়মন্ডের উইং ডানাটা সোহেল রানা ভিতরে আসবে, কাজেম কিরমানিও এখানে জোন 14-এ চলে যাবে। তার মানে ওইখানে একটা ওভারলোড সিচুয়েশন তৈরি করতে হবে। ইয়েস, এবং যখন এখানে রাকিব বল নেবে, রাইট ফুল ব্যাককেও সাপোর্টে চলে যেতে হবে তাকে সাপোর্ট দেওয়ার জন্য। ইয়েস, এটা হচ্ছে সিস্টেম অফ প্লে, ইন্ডিভিজুয়াল রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটি। কাজেম কিরমানি ভেরি গুড, হি প্লেড ভেরি ওয়েল পুলিশ টিমে, কিন্তু সেখানে কি ছিল তাদের ফরমেশন? 4-3-3 অর 4-2-3-1। সে 4-3-3 হলে ফার্দার মিডফিল্ডার হিসেবে খেলেছে পালাসিউসের সঙ্গে। ইয়েস, পিছন থেকে গেছে সে, কিন্তু সে তো 4-4-2 ডায়মন্ড মিডফিল্ডে খেলেনি। সো হি ইজ নট হ্যাবিচুয়েটেড উইথ দিস ফরমেশন অ্যান্ড সিস্টেম অফ প্লে। তার মানে এই দুইটা প্লেয়ারের, সোহেল রানা এবং কাজেম কিরমানি, এন্ডুরেন্স লেভেল, ফিজিক্যালিটি আউটস্ট্যান্ডিং লেভেলের থাকতে হবে। আপনি যখন আবার বল হারাবেন, কুইকলি আপনাকে সংকুচিত করে ফেলতে হবে মাঠটাকে, তার মানে ভিতরে চলে আসতে হবে। বল যখন ইন পজিশনে, আপনি তখন এটাকে স্প্রেড আউট করবেন, তার মানে আপনাকে আপ অ্যান্ড ডাউন করতে হবে। কিন্তু এই জিনিসটা কিন্তু দেখা যায়নি ফার্স্ট হাফে। এবং কোনো কোনো ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে অ্যাকচুয়ালি এই ইন্ডিভিজুয়াল যে রেসপন্সিবিলিটিগুলো, সেগুলি প্রপারলি মাঠের মধ্যে করতে পারছে না প্লেয়াররা। এখন এটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ইনএবিলিটি। এই লেভেলের প্লেয়ার, এলিট লেভেলে আপনাকে যে কোনো সিস্টেম অফ প্লেতে, যে কোনো ফরমেশনে খুব দ্রুত কোপ করতে হবে। আপনি যদি এখন মনে করেন যে কোনো একটা টিম 3-5-2 খেলছে, আমি 4-2-3-1 খেলছি, তাহলে হোয়াট উইল বি আওয়ার রেসপন্সিবিলিটি? উইঙ্গারের রেসপন্সিবিলিটি কী হবে? টু স্টপ দ্য প্লে আউট ফ্রম দ্য অপোজিশন টিম। মাঝখানে মিডফিল্ডারদের রোলস কী হবে? তাহলে 3 ব্যাকস থাকলে আমরা কিভাবে প্রেসিং করব? কোচ তো ডেফিনেটলি আপনাকে এগুলি বলবেই, এটা হলো কোচের কাজ, কোচিং স্টাফের কাজ। কিন্তু প্লেয়ারদের এই আন্ডারস্ট্যান্ডিং লেভেলটাও অ্যাজ মাচ অ্যাজ কোচের মতোই থাকতে হয়। আন্ডারস্ট্যান্ড? সো আমাদের যেটা প্রবলেম, আমাদের ট্যাকটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং প্লেয়ারদের অনেক দুর্বল আমি বলবো। আই এম সরি টু সে, আই এম উইথ ডিউ রেসপেক্ট টু অল। সো এই যে 4-4-2 ডায়মন্ড মিডফিল্ড, সেটা কতটুকু কার্যকরী হচ্ছে অ্যাকচুয়ালি? যেহেতু কার্যকরী হচ্ছে না, তাহলে আমরা হয়তো অন্য কোনো বিকল্প অপশন ডেফিনেটলি খুঁজতে পারি কিনা নেক্সট ম্যাচে, এবং সেটা সুইটেবল হতে হবে প্লেয়ারদের সঙ্গে। আমার যদি ওই ক্যারেক্টারিস্টিক্সের প্লেয়ার না থাকে, তাহলে আমি ডেফিনেটলি 3 ব্যাকে কখনো যাব না। কারণ 3 সেন্ট্রাল ব্যাক খেলতে গেলে কিছু পজিশনাল স্পেসিফিক অ্যাট্রিবিউটস থাকতে হয়। সেগুলি যদি না থাকে, তাহলে আমি জোর করে কিন্তু ওই সিস্টেমে প্লে কিংবা ওই ফরমেশনে মানে এটা করতে পারবো না কখনো। তারপর আরেকটা জিনিস হচ্ছে যে ডেফিনেটলি আপনি যখন হাই ব্লক করবেন, ইউ নিড টু প্লে ভেরি গুড পজিশনাল প্লে, বিকজ ইউ নিড টু হ্যাভ ইউর প্লেয়ার ইন হাই অ্যাডভান্স এরিয়া। ওকে, ট্যাকটিক্যালি। সেকেন্ড থিংস হচ্ছে, হোয়াইলস ইউ আর ইন অ্যাটাকিং, আপনি যখন অ্যাটাকিংয়ে থাকবেন, ডেফিনেটলি ইউ নিড এ ভেরি গুড ব্যালেন্স ইন দ্য মিডফিল্ড। মিডফিল্ডে ব্যালেন্স থাকতে হবে টু প্রোটেক্ট দ্য কাউন্টার অ্যাটাক ফ্রম দ্য অপোজিশন টিম। এবং তারা কিন্তু কাউন্টার অ্যাটাকে বেশ কয়েকটা সুযোগও তৈরি করেছিল, এবং আমি বলবো যে ইসা হি ডিড এক্সিলেন্ট জব। যে একটা টেকনিক্যাল ফাউল সে করে দিয়েছে, মানে 16 মিটার বক্সের বাইরে ফ্রি কিক হয়েছে, কিন্তু যদি না করতো এটা গোল হতে পারতো। এবং আরেকটা রাকিব যেটা ট্র্যাক করেছে, ফ্যান্টাস্টিক ট্র্যাকিং। সো এই ধরনের জিনিস, ইট ওয়াজ ফ্যান্টাস্টিক, পজিটিভ অনেকগুলো জিনিস আছে। কিন্তু বাস্তবতা হচ্ছে যে আমার এই প্লেয়ারগুলো এই ক্যারেক্টারিস্টিক্সের কিনা, যেটা আমার এই সিস্টেম অফ প্লে এবং ফরমেশনের সঙ্গে যায় কিনা অ্যাকচুয়ালি। মানে সেটা তো ডিসিশন নেবে কোচ, মানে সেটা সেই জায়গায় আমি আসবো। কিন্তু আমি বলছি যে টেকনিক্যাল পয়েন্টে এইসব এররের কথা আপনি বলছেন, বাংলাদেশের ফুটবলারদের এই সীমাবদ্ধতা আগেও ছিল, এখনও আছে। কালকের ম্যাচে আমি টেকনিক্যাল পয়েন্টটা বাদ দিয়ে যদি খালি চোখে আমরা যারা খেলা দেখেছি, তাদের কাছে মনে হয়েছে বাংলাদেশ বল পজিশনে অনেক বেশি কন্ট্রোল রেখেছে, বাংলাদেশ নিয়ন্ত্রণ করেছে, একের পর এক অ্যাটাক করেছে, এবং মালদ্বীপের চেয়ে বাংলাদেশ এগিয়ে, খালি গোলটাই করতে পারেনি। সেই ফিনিশিংয়ের জায়গাটায় আপনি কি বলবেন? আমি বলবো যে দে অলসো ট্রাইড দেয়ার বেস্ট, বাংলাদেশ দলের ফ্রন্ট লাইন ইভেন মিডফিল্ডাররা। আপনি সেকেন্ড হাফে যখন মুজিবুর রহমান জনি আসলো ফ্রেশ লেগ, এবং জনি কিন্তু এক্স্যাক্টলি যেটা একটু আগে আমি বলছিলাম যে ডায়মন্ডের উইং ফ্ল্যাঙ্ক থেকে কিন্তু বারবার অপারেট করছিল সে, এবং অপরদিক থেকে শাহরিয়ার ইমন ওইখানে জয়েন করছিল, এবং পিছন থেকে মোরসালিনও যাচ্ছিল, রাকিব যাচ্ছিল, ওইখানে কম্বিনেশন করার স্কোপ হচ্ছিল, অপরচুনিটি কিন্তু তৈরি হচ্ছিল।
এবং আমি কিছু কিছু ক্রেডিট দিব হচ্ছে গোলকিপারকে, অপোজিশন গোলকিপার মালদ্বীপের। দুর্দান্ত কিছু সেভ আপনি করেছেন। দেখেন মুজিবুর রহমান জনি, ইফ আই এম নট রং, মুজিবুর রহমান জনি আর রাকিবের একটা কাটব্যাক থেকে মোরসালিনের মানে আর্লি ফিনিশিং, ওইটা দেখেন মানে এত কুইক রিয়্যাক্ট করেছে গোলকিপার এত ক্লোজ ডিস্টেন্স থেকে। হি প্লেড ভেরি ওয়েল। এবং ফার্স্ট হাফে একটা ক্রস থেকে ফাহিমও কিন্তু একটা ভলি মেরেছিল, এবং আনফর্চুনেট যে ভলিটা হয়তো পোস্টে থাকে না, পোস্টে থাকলে এটা হয়তো ডিফিকাল্ট হতো। ইভেনচুয়ালি সোহেল রানার একটা শট মানে আউটসাইড অফ দ্য বক্স, লেফট ফুটের শট যেটা সাইড পোস্টে লেগে ফিরে আসে। সো ভাগ্য ফেভারে ছিল না, কিন্তু তারপরে একটা কথা হচ্ছে যে হ্যাঁ, সামটাইমস ভাগ্য ফেভার করবে না, এটা আমাদেরকে বিবেচনায় রাখতেই হবে। তবে ওভারঅল আমি যদি বলি, এই যে মিস্টেক্স, এরর, সেট পিস ডিফেন্ডিংয়ে, এগুলোতে আরও বেশি মনোযোগী হতে হবে খেলোয়াড়দেরকে। কারণ কোচ একটা ইনস্ট্রাকশন আপনাকে দিবে, ইউ হ্যাভ টু ফলো দিস থিংস, দিস ইজ নর্মাল। আমরা দেখি যে সেট পিস ডিফেন্ডিংয়ে মানে ফেরোসাস হয়ে যায় অ্যাকচুয়ালি প্লেয়াররা। আমরা যদি খেলা দেখি কী অবস্থা হয় ওইখানে, মানে অ্যারাউন্ড দ্য পেনাল্টি বক্স। সো এখানে আনমার্ক অবস্থায় কেউ একজন হেড করে যাবে, ইটস কোয়াইট ইম্পসিবল অ্যাকচুয়ালি। মানে সেই জায়গায় আপনি ডিফেন্ডারদের কালকে ভুল দেখেন কিনা, কালকের এই গোলটা? অফকোর্স এখানে বেসিক টেকনিক্যাল এরর, যে আপনি যখন ওয়াইড ফ্রি কিক হবে এইখানে, ওইখানে একটা 3 জনের বা 2 জনের একটা ওয়াল হচ্ছে বলের সামনে, সেকেন্ড যে লাইনটা ডিফেন্ডিং লাইন, এই লাইনটাই হচ্ছে ইম্পর্টেন্ট। এবং এই লাইনটা আপনি কিভাবে ডিল করবেন, এরিয়াল ডিলিংস, মানে ক্রসটা আসতেছে, তাহলে টাইপ অফ ডেলিভারি আপনাকে কনসিডারেশনে রাখতে হবে। ট্র্যাজেক্টরি অফ দ্য বল, এটা আউটসুইঙ্গার হচ্ছে রাইট ফুটেড, ওকে, তাহলে কোন ম্যানটা ফ্রি আছে এখানে? সবাই যখন এক লাইনে দাঁড়াবে, ডেফিনেটলি আমাকে এটাও চিন্তা করতে হবে যে ডিফেন্ডিংয়ের সময় গোল সাইড এবং হলো বল সাইড কোথায় আমি থাকবো, আমার বডি পজিশনটা অ্যাকচুয়ালি কী হবে। ইয়েস, তাহলে যে প্লেয়ারটা আসতেছে ওকে কোথায় কীভাবে আমি ডিল করবো, ভাইয়া। এইখানে কোনো কোনো ক্ষেত্রে অ্যাকচুয়ালি আপনার টেকনিক্যাল এই ধরনের মিস্টেকের কারণেই কিন্তু গোলগুলো কনসিড করতে হয়। কারণ যে প্লেয়ারটা আসতেছে সে কিন্তু টুয়ার্ডস দ্য গোল, এবং সে কিন্তু জাম্প করার বেশ একটা অপরচুনিটি তার থাকে, যেহেতু সে রানিংয়ের মধ্যে থেকে এসে বলের মধ্যে অ্যাটাক করে। আর আপনি কিন্তু এই পজিশনে আছেন, এই পজিশনে আপনি দাঁড়াচ্ছেন, তাহলে আপনাকে ব্যাকওয়ার্ড গিয়ে জাম্প করতে হচ্ছে বলের সঙ্গে। সো কখনো কখনো যদি আপনি বলে রিচ করতে নাও পারেন, ওর সঙ্গে যখন আপনি জাম্প করবেন, ইট উইল বি ডিফিকাল্ট ফর হিম বলটাকে পারফেক্টলি কন্ট্যাক্ট করা। সো এই যে টেকনিক্যাল এররগুলো, এগুলি তো কোনো কোচ আপনার শুধরাতে পারবে না যতক্ষণ না আপনি নিজে নিজে এগুলি অ্যাকচুয়ালি রিয়েলাইজ করবেন যে হাউ আই হ্যাভ টু ডিফেন্ড ইট অ্যান্ড হোয়াট আই হ্যাভ টু ডু টু ডিল উইথ দিস টাইপ অফ সিচুয়েশন। আমরা আরও কথা বলবো আপনার সঙ্গে। জুলফিকার মাহমুদ মিন্টু আছেন আমাদের সঙ্গে। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। বিরতির আগে আমরা দলের ব্যর্থতা নিয়ে কথা বলছিলাম। এই সিরিজটা মানে 2 ম্যাচের সিরিজ খেলার উদ্দেশ্য ছিল যে আমাদের র্যাঙ্কিংটা একটু উন্নতি হয়, এশিয়ান কাপ বাছাই আমরা যেন একটু অপোনেন্ট দুর্বল পাই, যাতে লোয়ার র্যাঙ্কের টিম পাই। কিন্তু সেই লক্ষ্য তো আসলে এই ম্যাচ হেরে যাওয়ায় খুব কঠিন হয়ে গেল। পরের ম্যাচ জিতলেও আমার ধারণা র্যাঙ্কিং খুব বাড়বে না, হয়তো বা কমবেও না, কিন্তু বাড়বেও যে বাংলাদেশের খুব একটা বলা যাচ্ছে না। সেই বিচারে আপনি যদি বলেন যে আসলে বাংলাদেশের উদ্দেশ্যটা পূরণ হলো কিনা, এবং বাংলাদেশ এরকম সিচুয়েশন অনেক সময় অনেক ধাক্কা খেয়েছে, যদিও এই মালদ্বীপকে হারিয়ে কিন্তু আবার ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই বাংলাদেশ চান্স পেয়েছিল। না, সেটাই, কারণ আমাদের লক্ষ্যই ছিল অ্যাকচুয়ালি, যেটা বললেন আপনি, যে এশিয়া কাপের পর 3-তে যাতে আমরা থাকতে পারি, এবং সেটার জন্যই কিন্তু ভুটানের 2টা ম্যাচও আমরা খেলেছিলাম। তো এটা এখন কিছুটা কঠিন হয়ে গেল অ্যাকচুয়ালি। পরের ম্যাচটা মালদ্বীপ অনেক রয়েস হয়ে অনেক চিন্তাভাবনা করে খেলবে মালদ্বীপ, যাতে সিরিজটা না হারে। ড্র করলো তাদের জন্য ভালো, আর আমাদেরকে জিততেই হবে হয়তো। কিন্তু কথা হচ্ছে যে এভাবে আমরা লং টার্ম কোনো পরিকল্পনা আসলে যাবো কিনা, নাকি আমরা আসলে এভাবেই আমাদের চলতে থাকবে, এইভাবেই চলবে। এই প্রশ্ন তো আসলে অনেক দিন ধরেই সামনে আসছে, এটা আমাদের এখানে আসছে, কিন্তু আমরা আসলে ওইভাবে বোধহয় চিন্তা করছি না। যারা নীতি নির্ধারক পজিশনে আছেন তারা ওইভাবে আসলে এগুলি ভাবছেন না আসলে। কারণ হচ্ছে যে আপনাকে প্রফেশনাল অ্যাসপেক্টে চিন্তা করতে হবে। আপনার কোথায় প্রবলেম, আপনাকে প্রথম আগে প্রবলেমটা অ্যাড্রেস করতে হবে। আপনি যদি প্রবলেমটা অ্যাড্রেস করতে না পারেন, তাহলে কিন্তু আপনি বেশি দূর যেতে পারবেন না। আপনি কোচ যিনিই হোক, এখন ক্যাবরেরা আছেন, এর আগে জেমি ছিল, কিংবা তার আগে অ্যান্ড্রু অট ছিল, কিন্তু কথা হচ্ছে যে কোচকে আপনি কাঠগড়ায় দাঁড় করাতে পারবেন, কিন্তু আপনাকে তাকে বুঝতে হবে কোচের গেম প্ল্যান বা অন্য কোনো কিছু তো সমস্যা থাকতে পারে। সেটা ডেফিনেটলি, আমিও কোচ, রেজাল্ট যখন খারাপ হবে তখন আমার দিকে তীরটা আসবে, আমাকে সব রেসপন্সিবিলিটি আমার কাঁধে নিতে হবে যে আমার প্ল্যান বোধহয় আজকে ভালো হয়নি, আমার স্ট্র্যাটেজি ঠিক ছিল না। আবার জিতলে কিন্তু ওকে, ফাইন, এভরিথিং ইজ ওকে। কিন্তু আমাদেরকে এখন ওইভাবেও চিন্তা করতে হবে যে আমরা এর থেকে বের হবো কীভাবে অ্যাকচুয়ালি। আর আমাদের এইখানে যেভাবে অ্যাকচুয়ালি চলে, আমরা এটা দিয়ে কি আসলে আর কত দূর আমরা যেতে পারবো? আমরা এখনও সাউথ এশিয়ায় বেরোতে পারতেছি না।
তো আমরা অন্য কোনো বিকল্প চিন্তা করব কিনা অ্যাকচুয়ালি, যে আগামী 5-7 বছরে ন্যাশনাল টিমের পিছনে এত ফোকাস না করে আমরা যেটা বারবার সব সময় বলে থাকি যে আমাদের প্লেয়ার ডেভেলপমেন্ট প্রোগ্রামের দিকে যাব কিনা আসলে আমরা। হ্যাঁ, প্লেয়ার ডেভেলপমেন্টের দিকে যদি আমরা না যাই, আলটিমেটলি কিন্তু আপনার এই লিগ, একটা লিগ দিয়ে কিন্তু কোনো লাভ হবে না যতক্ষণ না পর্যন্ত ওই লিগটা একটা কম্পিটিটিভ লিগ হয় এবং একটা হাই ইন্টেন্স ম্যাচ হয় ওইখানে। আপনি দেখবেন 1-2টা টিম বেটার করে লিগে, অন্য বাকি টিমগুলো কি করে, টিকে থাকার জন্য করে আলটিমেটলি। আমাদের এখানে অবকাঠামো সেরকম নাই অ্যাকচুয়ালি, কোনো একটা ক্লাবের কোনো গ্রাসরুট প্রোগ্রাম নাই, ইয়ুথ প্রোগ্রাম নাই, নাথিং। আপনি প্লেয়ার তাহলে তৈরি করবেন কীভাবে অ্যাকচুয়ালি? আপনি যদি প্লেয়ারকে ছোটোবেলা থেকে তৈরি করতে পারেন তাহলে হলো যে আপনার পাইপলাইনে অনেক প্লেয়ার থাকবে। আপনি খেলতে খেলতে প্লেয়ার হওয়া, আরেকটা হচ্ছে প্লেয়ারকে তো তৈরি করে নিয়ে আসা, ওয়েল ইকুইপড, ওয়েল এডুকেটেড, ওয়েল ট্রেইনড প্লেয়ার নিয়ে আসা। তো ওই দিকে আমরা আসলে ফোকাস করবো। ওইটা কে করবে? ডিম আগে না মুরগি আগে, এরকম আর কি? ক্লাব করবে না ফেডারেশন করবে? এটা সারা পৃথিবীতে করে হচ্ছে ক্লাব। জি, সারা পৃথিবীতে ক্লাব করে। অবশ্যই ফেডারেশনের রেসপন্সিবিলিটি আছে। আপনি নেপালে দেখেন বা ভুটানে দেখেন, তাদেরও কিন্তু একাডেমি আছে, সেটা হচ্ছে ফেডারেশন করে। নেপালেও কিন্তু সেম, ইভেন ইন্ডিয়াতে দেখেন সবগুলো ক্লাবেরই কিন্তু একাডেমি আছে। আমরা আমাদের আগে মাইন্ডসেটটা ঠিক করি, আমরা কাকে রোল মডেল হিসেবে নিতে চাই। ইউরোপের কথা বাদ দেন, এশিয়ান কান্ট্রিতে যারা ডেভেলপ করতেছে, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, আমরা এদেরকে ফলো করি না। কিন্তু আমি জানি আমাদের এই কথাগুলো বললে যৌক্তিক হবে কিনা, যে আমাদের ক্লাবগুলোর তো আসলে এরকম স্ট্রাকচারই নেই, কিচ্ছু না। একটা টিম চালাইতে 14 কোটি 15 কোটি টাকা খরচ করতে, এইটা নিতেই হিমশিম খেয়ে যায়। আবার একাডেমি চালানো, ওদের অ্যাকোমোডেশন, একাডেমি বলতে তো অনেক কিছু, জি, এটা চালানোর মতো সক্ষমতা কি আসলে আমাদের ক্লাবগুলোর আছে? মানে সুতরাং একটা মিক্স অ্যান্ড ম্যাচ কোনো পদ্ধতিতে যেতে হবে, করা যায়, সেটা করা যায়। আপনি ফেডারেশনের যে একাডেমি আছে সেটার দিকে আপনি ফোকাস করেন, বিকেএসপিগুলো আছে, বিকেএসপির সঙ্গে একটা জয়েন্ট কোলাবোরেশন করেন, ফেডারেশনের তত্ত্বাবধানে কিভাবে আপনি ওইখান থেকে প্লেয়ারদেরকে তৈরি করতে পারেন। 6টা বিকেএসপি আছে, সেগুলোর সঙ্গে এগুলো একটা প্ল্যানের ব্যাপার। দর্শক আছেন আমাদের সঙ্গে, একটু ফোন নিতে চাই শেষ পর্যায়ে আমরা। দর্শক পরিচয় জানিয়ে প্রশ্ন অথবা মতামত জানাবেন। আমার নাম নাজিব সুগান, আমি মোহাম্মদপুর ঢাকা থেকে বলছি। যে আমি জুলফিকার মাহমুদ মিন্টু ভাই এবং রেজওয়ান ভাই, দুজন শ্রদ্ধেয় মানুষকে আমি আমার কথাটা একটু বলতে চাচ্ছি। আমি প্রশ্ন ঠিক না, মন্তব্য করতে চাচ্ছি যে এই যে গতকাল যে বাংলাদেশ যে লজ্জাজনক পরাজয়টা আমাদের দর্শকদের, বিশেষ করে এই তরুণ প্রজন্মের ছেলে মেয়েদের যে উপহারটা দিল, আমরা কিন্তু 300 টাকা, 500 টাকা, 800 টাকা যে টিকিটের যে চড়া মূল্য, এই মূল্য দিয়ে আমরা খেলাটা দেখতে গিয়েছিলাম। কিন্তু যদি এরকমই যদি উপহার দিতে থাকে লজ্জাজনক পরাজয়, তাহলে আমরা ক্রিকেট, বাংলাদেশ জাতীয় পুরুষ ক্রিকেট দলে খেলাটা যেমন আলটিমেটলি বাদ দিয়ে দিয়েছি, তাহলে বাংলাদেশ জাতীয় পুরুষ ফুটবল দলে খেলাটাও আমরা বাদ দিতে বাধ্য হব। যদি এরকমই পরাজয়, যদি লজ্জাজনক পরাজয় যদি উপহার দিতে থাকে, যেখানে দুর্মূল্যে বাজারে টিকিটের মূল্য 300 টাকা, 500 টাকা, 800 টাকা দিয়ে আমরা খেলা উপভোগ করতে যাচ্ছি। হ্যাঁ, এটাই আমি বলার জন্য মিন্টু ভাই এবং শ্রদ্ধেয় রেজওয়ান ভাইকে ধন্যবাদ আপনাকে আপনার মন্তব্যের জন্য। সমর্থকদের কালকেই আমরা রোশানলে পড়তে দেখেছি, ফুটবলারদের। বাংলাদেশের মাটিতে অনেক দিন পর এরকম সমর্থকদের প্রতিরোধ আমি ন্যাশনাল টিমের ক্ষেত্রে দেখলাম, ক্লাব দলে আগে হতো, নিশ্চয়ই মনে আছে, কিন্তু এরকমটা আসলে আগে অনেক দিন দেখিনি। মিন্টু ভাই, একদমই শেষ দিকে আমরা যে আসলে আপনার দর্শকদের এই আবেগটা নিয়েই কথা বলো, যে মানুষ আশা নিয়ে থাকে এবং মানুষ আশা ভাবে যে আসলে বাংলাদেশ দল জিতবে, এবং খুব বেশি খেলা কিন্তু ঘরের মাটিতে হয় না বাংলাদেশের। না, ডেফিনেটলি, কারণ আপনাকে আলটিমেটলি দর্শকদেরকেও রেসপেক্ট করতে হবে, কারণ আপনি খেলেনই কিন্তু দর্শকদের জন্য। অ্যাকচুয়ালি ওই ইমোশন এবং ওই ফিলিংস যদি আপনার ভিতরে না থাকে, তাহলে কিন্তু আসলে আপনি কখনো এর থেকে বের হতে পারবেন না। এবং আমাকে নিজেকে কাঠগড়ায় দাঁড় করাতে হবে যে আসলে আমি যখন মাঠে কাজ করি প্লেয়ার হিসাবে কিংবা কোচ হিসাবে, আমার আসলে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ নেই। ইয়েস, আই ডিড এ মিস্টেক, ইট ওয়াজ মাই মিস্টেক। এই মিস্টেক আর হবে না, কীভাবে আমি এর থেকে বের হব, এগুলি নিয়ে ভাবতে হবে। কিন্তু আমি বলবো যে এখন এই লেভেলে আর এগুলি ভাবাভাবির সময় নেই। আপনাকে নতুন করে ফুটবলটাকে তৈরি করতে হবে নিচের থেকে, এবং আপনি যদি প্লেয়ার প্রডিউস করতে না পারেন, আপনার এভাবে কন্টিনিউ করবে, প্রেসিডেন্ট আসবে, প্রেসিডেন্ট যাবে, কিন্তু আলটিমেটলি ফুটবলের কিছুই হবে না। ধন্যবাদ আপনাকে। জানি না নতুন কমিটি এসছে, নতুন প্রেসিডেন্ট এসছে, ফুটবল ফেডারেশন নতুন করে ভাববে কিনা, কিংবা নতুন করে দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা নেবে কিনা, নতুন করে ফুটবলার তৈরির চেষ্টা করবে কিনা, তাহলে যদি বদলায় বাংলাদেশের ফুটবল। সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানেই শেষ করছি।